শুরু হলো তো তোর অজুহাত। অফিসে আসলেই তোর পেট ব্যথা, মাথা ব্যথা। প্রীতম এসবের উত্তর না দিয়ে বলল, বাবা আমি গেলাম। এই ছেলেকে নিয়ে আর পারি না, কাজকর্মে মোটেও করতে চায় না। এই বুড়ো বয়সে অফিসের চেয়ারে বসে থাকতে হয়। এইসব ভাবতেই মেজাজ বিগড়ে যায় প্রীতমের বাবার। প্রীতম অফিস থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। মেয়েটা ট্যাবলেট খেতে পারে না, লিকুইড ওষুধ নিতে হবে। জ্বর কমছে নাকি কে জানে। পরিচিত এক ফার্মেসির দোকানে গেল প্রীতম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? জি আঙ্কেল ভালো। আঙ্কেল, জ্বরের লিকুইড ওষুধ দেন। রোগীর বয়স কত? মেয়েটার বয়স তো জানি না, দেখতে তো পিচ্চি পিচ্চি মনে হয়। আঙ্কেল 17-18 হবে। ডাক্তার কিছুটা অবাক হয়ে বললেন, 17-18 বছর বয়সের রোগীর জন্য লিকুইড ওষুধ? হ্যাঁ আঙ্কেল, ট্যাবলেট খেতে পারে না। আঙ্কেল জ্বরের ঘোরে উল্টা পাল্টা বকে। অনেক জ্বর বা অতিরিক্ত ডিপ্রেশনের কারণে এটা হয়। টেনশন করো না, ঠিক হয়ে যাবে। প্রীতম ওষুধ কিনে হাঁটা শুরু করলো। মেয়েটা আমার ব্রাশ ইউজ করলো সকালে, ব্রাশও কিনতে হবে। 2টা ব্রাশ কিনে নিল। মেয়েটা যেন কি খেতে পছন্দ করে, আইসক্রিম, মিষ্টি আর ফুচকা। ইস, আম্মু যদি এগুলো হাতে দেখে তাহলে শেষ। প্রীতম বাসায় পৌঁছে দেখলো আম্মু তার রুমে ঘুমোচ্ছে। যাক, বাঁচা গেল। প্রীতম রুমে ঢুকে দেখে নিঝুম এখনো ঘুমোচ্ছে। কি নিষ্পাপ মুখটা। কপালে হাত দিয়ে দেখে জ্বর একদম কমে গেছে। মেয়েটা এখনো উল্টাপাল্টা বলবে সকালের মতো, নাকি সকালের কথা ওর মনেই নেই। সকালে মেয়েটার পাগলামিগুলো কেন জানি বেশ ভালোই লেগেছে প্রীতমের কাছে। কানের কাছে গিয়ে ডাক দিল। নিঝুম, ঘুমের ঔষধে কাজ হয়েছে বেশ, এখনো ঘুমোচ্ছে। প্রীতম নিঝুমের পায়ের তলায় সুরসুরি দিল। নিঝুম লাফিয়ে উঠে বসল। প্রীতমের দিকে এক নজর তাকিয়ে বলল, সকাল হয়ে গেছে? প্রীতম অবাক হয়ে গেল। সারা সকাল কি পাগলামি করে এখন জিজ্ঞেস করছে সকাল হয়েছে কিনা। না সকাল হয়নি, দুপুর হয়েছে, দুপুর 12টা বাজে। আমি তো খাটে ছিলাম, এখানে কিভাবে আসলাম? আমি নিয়ে আসছি। আপনি আমায় কোলে করে এখানে আনছেন? শুধু এখানে এনেছি, খাটের নিচে ঢুকালাম, সেখান থেকে বের করলাম। আমার ব্রাশ ইউজ করলে খাইয়ে দিলাম, আরও কত কি। উনি এখন জিজ্ঞেস করছে কোলে নিয়েছি কিনা। নিঝুম হতভম্ব হয়ে জিজ্ঞেস করল। নিঝুমের প্রশ্নের কি জবাব দেওয়া উচিত প্রীতম বুঝতে পারল না। রুমে আম্মু আসছে তাই এখানে নিয়ে আসছি। আচ্ছা আপনি বলেন, আপনার কি এখানে টেনে হিচড়ে নিয়ে আসা উচিত ছিল? না, তা বলিনি। একটু দমে গেল নিঝুম। প্রীতম আবার বলতে শুরু করলো, আপনি তো জ্বরের ঘোরে বেহুশ হয়েছিলেন, কী সব আবোল তাবোল বকছেন। নিঝুম এবার ভয় পেয়ে গেল। খুব বেশি উল্টাপাল্টা বলে ফেলেনি তো? কি বলছি আমি? আসলে জ্বর আসলে অনেক আবোল তাবোল বলি, কিন্তু পরে মনে থাকে না। সত্যি কি আপনার মনে নেই? সত্যি আমার মনে নেই। এই আপনার ব্রাশ, ওষুধ আর পছন্দের খাবার। মানে? মানে সকালে তো আপনি আমার ব্রাশ ইউজ করলেন, ট্যাবলেট খেতে পারেন না তাই লিকুইড ওষুধ নিয়ে আসছি। আর আইসক্রিম, ফুচকা, মিষ্টি খেতে চেয়েছেন তাই এসব নিয়ে আসছি। নিঝুম ভয় জড়িত কণ্ঠে বলল, আর কি কি বলছি আমি? আমি কি সব মুখস্থ করে রেখেছি নাকি? ছি, আমি আপনার ব্রাশ ইউজ করছি, আর আপনিও বা কেমন আপনার ব্রাশ আমায় দিলেন? আজব, আপনি তো জিদ ধরে বসেছিলেন। প্লিজ বলুন না, উল্টোপাল্টা কিছু বলছি? মেয়েটা ওসব বলে লাভ নেই, লজ্জা পাবে, আনইজি ফিল করবে। না, তেমন কিছু বলেননি। একটা সত্যি কথা বলুন তো, আপনি বাসা থেকে কেন আসছেন? আজব, আপনার মিথ্যা বলে কি আমার কোনো বেনিফিট আছে? নিঝুম এবার অনুরোধের সুরে বলল, না তো, কিন্তু আপনি কিছু একটা লুকোচ্ছেন। আজব, আমি আপনার কাছ থেকে কি লুকাবো কেন? আমার কি কোনো অসুবিধা আছে তাতে? তা তো নেই, আমার বউ বিকেলে চলে আসবে, আপনি কখন যাবেন? আপনার বউ না দুপুরে আসে? আপনি জ্বরে বেহুশ হয়েছিলেন তাই বিকালে আসতে বলছি। আপনি অযথা মিথ্যা কেন বলছেন? আপনার তো বউই নেই, আমায় তাড়ানোর জন্য মিথ্যা বলতে হবে না। আজব, আপনাকে কে বলল আমার বউ নেই? আমায় কি বোকা ভাবেন? আপনার রুমে একটাও মেইলি জিনিস নেই।
প্রীতম এবার দমে গেল। বুঝে যখন গেছেন তখন আর মিথ্যা বলে লাভ নেই। তো আপনি যাচ্ছেন কখন? নিঝুম একটু ভাব নিয়ে বলল, যেতে পারি একটা শর্তে। মেয়েটা খুব ভালো সুবিধাবাদী, যাওয়ার জন্য আমায় শর্ত দিচ্ছে। শর্ত না মানলে যাব না। আমি না গেলে আপনি কিছু করতে পারবেন না। বেশি বুঝলে আপনার বাবা মাকে বলবো আপনি আমায় বিয়ে করে বাসায় নিয়ে আসছেন। প্রীতম মেয়েটার বুদ্ধি দেখে বিস্মিত হয়ে গেল। কি শর্ত বলেন? আমায় একটা চাকরি আর বাসার ব্যবস্থা করে দিতে হবে। চাকরি না হয় আমার অফিসে দিলাম, বাসা কোথায় পাবো? কোথায় পান সেটা আপনার ব্যাপার। আর সুবিধাবাদী বললেন না, বিপদে পড়ে এমনটা হয়েছি। আর ভাবেন না বাসা ভাড়া আপনার দিতে হবে। বাসা ভাড়া আমিই দিব। টাকা কোথায় পাবেন? গয়না বিক্রি করব। শুনেন, বাসা জোগাড় করা আমার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আপনি একা একটা মেয়ে থাকবেন, ব্যাপার হলো সেটা। সবার তো আর নজর ভালো না। সবার নজর আপনার মতো হলে ভালো হতো। প্রশংসা করলেন? প্রশংসার যোগ্য হলে প্রশংসা তো করতেই হবে। শোনেন, আপনি এখানেই থাকুন, কথা বলেন না। বাবা আসছে বাসায়। প্রীতমের বাবা প্রীতমের মাকে উদ্দেশ্য করে বলল। রেনু, এখনো ঘুমাচ্ছ? রাত শুনে ঘুম ভেঙে যায়। ঘুমাচ্ছিলাম। কখন আসলে অফিস থেকে? এই তো মাত্র। প্রীতম আসেনি? আপনার গুণধর ছেলের কথা আর বলেন না, সে অনেক আগেই চলে আসছে। তার নাকি মাথা ব্যথা করে। ছেলে যখন ভালো কাজ করে তখন তোমার ছেলে, আর এখন আমার ছেলে, তাই না? ও তো এখনো বাসায় আসেনি। এখনো বাসায় আসেনি? দরজার কাছ থেকে প্রীতম আব্বু, আমি অফিস থেকে সোজা বাসায় চলে আসছি। এসে দেখি আম্মু ঘুমাচ্ছে, তাই আর ডাকিনি। আগে তো কোন জায়গা থেকে বাসায় আসলে পুরো বাসার মানুষ চিল্লাপাল্লা করে এক করতি। আজব, আমি মাথা ব্যথা নিয়ে চিল্লাবো নাকি? মাথা ব্যথা কমেছে তোর? হ্যাঁ আম্মু, কমছে, ওষুধ খেয়েছি। গোসল দিয়ে খেতে আয়। প্রীতমের বাবাকে উদ্দেশ্য করে বলল। তুমিও গোসল দাও, অনেক ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। এই বয়সে এত দায় দায়িত্ব মাথায় চেপে থাকলে ক্লান্ত তো লাগবেই। ছেলে হলো একটা অকর্ম। কয়েকদিন অফিসে যেতে যেতে কাজের দিকে মনোযোগ এমনিই আসবে। আমি ওকে বুঝিয়ে বলবো। নিঝুম খুব টেনশনে আছে। জ্বরের ঘোরে কি বলছি কে জানে, কিছুই মনে করতে পারছে না। ফোনটা হাতে নিয়ে গ্যালারির পিকচারগুলো দেখে দু চোখ বেয়ে পানি পড়ছে। এমনটা কেন হলো? এটা তো হওয়ার ছিল না। প্রীতম রুমে বসে বসে ভাবছে কোথায় বাসা ভাড়া পাওয়া যাবে ওর জন্য। একা একটা মেয়ে মানুষ, কত প্রবলেমই তো হতে পারে। মেয়েটার শরীরে একটু ভয় নেই। সকালের পাগলামির কথা ভেবে নিজে একা একা হাসছে। মেয়েটা পারেও বটে। ব্যালকনিতে বসে আছে নিঝুম, চুলগুলো খোলা, বেশ ভালোই লাগছে। হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কাছে। মেয়েটাকে দেখলে মনে হয় পৃথিবীর সমস্ত দুঃখ, কষ্ট, বিষণ্ণতা ওর উপর ভর করেছে। কি করে নিঝুম আনমনে বসে বসে যতই সময় যাচ্ছে ততই মেয়েটাকে জানার আগ্রহ বাড়ছে। এই যে কি করেন আপনি? প্রীতমের ডাকে পিছন ফিরে তাকালো নিঝুম। চোখের কোণে জমে থাকা পানিটুকু মুছে মুচকে হেসে বলল। ফ্যামিলি প্ল্যানিং করি। প্রীতমের ফিক করে হেসে দিল। বিয়ের আগেই ফ্যামিলি প্ল্যানিং? সবকিছু আগে থেকেই চিন্তা করে রাখা ভালো। সব কিছুতে অ্যাডভান্স তো দেখছি, সব কিছু আগে থেকে চিন্তা করা ভালো, এটা বুঝেন। হাট থেকে বেরিয়ে কোথায় যাবেন এই চিন্তা করেন না? দেখুন, মানুষের দুর্বল পয়েন্ট নিয়ে কথা বলবেন না। ওকে বললাম না? দরজার কাছ থেকে প্রীতমের মায়ের ডাক পড়ল। কার সাথে কথা বলছিস? প্রীতম মোবাইল কানে নিয়ে কথা বলার ভান করে বলল। আম্মু, ফোনে কথা বলি। নিঝুম জড়সড় হয়ে ব্যালকনির এক কোনায় বসে রইল। ইস, এখন যদি উনি আমায় দেখে ফেলে, যে কি বাজে পরিস্থিতি হবে। প্রীতমও চিন্তায় পড়ে গেল। আম্মু এখন বেলকনিতে গেলে কি যে হবে। আম্মু কি আমায় সন্দেহ করে? ধর কি সব ভাবছি। আম্মু ভাত দাও, ক্ষুধা লাগছে খুব। তোকে তো সেই কখন গোসল দিতে বললাম, গোসল না দিয়ে খাবি নাকি? তুই গোসল দিয়ে খেতে আয়। যাক, এবারের মতো বাঁচা গেল। নিঝুমের খুব হাসি পাচ্ছে। কি ভয় পেয়েছিলেন খুব? কি উটকো ঝামেলায় পড়েছে লোকটা আমার জন্য। ওনার আম্মুর সামনে ওনার মুখটা দেখার মতো ছিল। আমি এমন সিচুয়েশনে থাকতে যাব কেন? নিঝুম খিলখিল করে হেসে দিল। ও বিষয়টা খুব উপভোগ করছে। প্রীতমেরও খুব হাসি পাচ্ছে ওর হাসি দেখে।
দুজনেই হেসে দিয়ে নিঝুম খেয়াল করে দেখে প্রীতমের হাসিটা খুব সুন্দর, হাসলে গালে টোল পড়ে। জানেন হাসলে যাদের গালে টোল পড়ে তারা কি? জানবো না কেন, ছোটবেলা থেকে এটা জানতে জানতে অভ্যস্ত হয়ে গেছে। মেয়েদের গালে টোল ভালো লাগে, ছেলেদের কেন যেন ভালো লাগে না। হয়েছে, আমার টোল নিয়ে আপনার রাজনীতি করতে হবে না। মেয়েটার জন্য এত কিছু ফেস করার পরেও কেন জানি মেয়েটার প্রতি একটু বিরক্ত হচ্ছে না প্রীতম, বরং মায়া কাজ করছে। এই যে অফ হয়ে গেলেন কেন? জানেন আমি একটা বিষয় লক্ষ্য করেছি, কি বিষয়? আপনি আর আমার উপর আগের মতো বিরক্ত হচ্ছেন না। ইস রে, মেয়েটা মনোবিজ্ঞান নিয়ে তো আবার লেখাপড়া করে না, বুঝলো কিভাবে? দেখুন, আপনি আমার অতিথি, আপনার উপর বিরক্ত হওয়ার প্রশ্নই আসে না। হয়েছে, দেখেছি তা, কত বাজে বিহেভ করছেন আমার সাথে। প্রীতম মনে মনে ভাবছে। মেয়েটার সাথে কি খুব বেশি বাজে বিহেভ করে ফেলছি? নিঝুম আবার বলতে শুরু করলো। বাজে বিহেভ করছেন ওটা কোনো ম্যাটার না, উপকার করছেন এতেই অনেক। খুব বেশি বাজে বিহেভ করে ফেলছি? না, একটু একটু। শুনেন, আর একটু পর আম্মু খেতে রাখবে, আপনি গোসল দিবেন না? দিব। আবার জ্বর আসে যদি? খুব তো দেখছি কেয়ার করছেন। না, না আসবে না জ্বর। বাব্বা, খারাপ বিহেভ করলেও দোষ, ভালো বিহেভ করলেও দোষ। নিঝুম কি মনে করে যেন খিলখিল করে হেসে দিল। প্রীতম কিছুটা অস্বস্তি বোধ করলো। কেউ যদি সামনে বসে কারণ ছাড়া হাসে, সবারই অস্বস্তি বোধ করে। হাসেন কেন? কাঁদতে কাঁদতে ক্লান্ত, তাই হাসছি। আর কাঁদবো না, অযথা কারো জন্য চোখের পানি না ফেলাই ভালো। কার জন্য চোখে ফেলছেন? ফ্যামিলির সবার জন্য। হাসছি কিসের জন্য জানেন? না বললে জানবো কিভাবে? হাসছি আপনার অবস্থা দেখে। কত ঝামেলায় পড়েছেন আমার জন্য। দুপুরে কি আমার জন্য ভাত চুরি করে আনবেন? আমি কি ঠেকছি আপনার জন্য ভাত আনতে যাব? সেটাই তো, আপনি ভাত না এনে দিলে আমি এনে খাবো। ব্ল্যাকমেইল? জি। আপনি গোসল দেন, তারপর আমি গোসল দিব। নিঝুম খাটের নিচ থেকে ব্যাগ বের করে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। যাক, শেষ পর্যন্ত একজন ভালো মানুষের দেখা পেলাম। কতটা ভালো লোকটা, এত ভালো মানুষ কি করে হয়? ওনার হয়তো আমার উপর মায়া পড়ে গেছে, তাছাড়া এমনিতে উনি খুবই ভালো। নিঝুম গোসল শেষে ওয়াশরুমের দরজা দিয়ে একটু উকি দিয়ে দেখলো প্রীতম কই আছে। উনি সোফায় শুয়ে আছে, লোকটা খাটেও শোয় না আমার জন্য। বাহ, ভালোই, কি যেন বই পড়ছে উনি। রুমের দরজা জানলা সব আটকানো, কেউ দেখে ফেলার ভয় নেই। নিঝুম ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। প্রীতম বইয়ের দিকে থেকে চোখটা সরিয়ে নিঝুমের দিকে তাকালো। প্রীতমের দৃষ্টি আটকে গেল। মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন? ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, বেশ লম্বা চুল। মেয়েদের সব থেকে ভেজা চুলে বেশি সুন্দর লাগে। প্রীতম ইচ্ছে করলেও চোখ ফেরাতে পারছে না। মেয়েটা এত মায়াবী কেন? মেয়েটা এতটা মায়াবতী কেন? চোখগুলো কি টানা টানা, যে কোনো মানুষকে মায়ায় জড়াতে পারে চোখের চাহনিতে। ভেজা চুলে মেয়েদের খুব বেশি স্নিগ্ধ মায়াবী লাগে। নিঝুম অস্বস্তি বোধ করছে। লোকটা এক দৃষ্টিতে তাকিয়ে আছে, চোখের পলকই ফেলছে না। এই যে কি দেখছেন? নিঝুমের ডাকে চোখ ফিরিয়ে নিল প্রীতম। ধুর, মেয়েটার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলাম। মেয়েটা হয়তো মনে মনে খুব অস্বস্তি বোধ করছে। কি মনে করছে কেন জানে? প্রীতম নিঝুমের কথার জবাব না দিয়ে এড়িয়ে গেল। কি বলবে ভেবে পাচ্ছে না। অনেকক্ষণ পর জিজ্ঞেস করলো, আপনার গোসল দেওয়া শেষ? না, দেইনি গোসল। আমি তো দেখলাম দিচ্ছেন। দেখে আবার জিজ্ঞেস করেন কেন? প্রীতম এবার লজ্জায় লাল নীল বেগুনি হয়ে গেল। এবারও নিঝুমের কথার জবাব না দিয়ে বলল, আপনি বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকেন, আমি গোসল দিয়ে আসছি। প্রীতম মনে মনে খুব লজ্জা পাচ্ছে। ধুর, মেয়েটা আবার খারাপ ভাবলো না তো? প্রীতমের জীবন থেকে বর্ষা চলে যাওয়ার পর এই প্রথম করে মেয়েকে এত ভালো লাগলো। মেয়েটা ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে, চুলগুলো বাতাসে উঠছে, বেশ ভালোই লাগছে। প্রীতম লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা উপভোগ করছে। ক্ষুধা লাগেনি? প্রীতমের কথায় পেছনে ফিরে তাকালো নিঝুম। আপনি নাকি খাবার এনে দিবেন না? না খেয়েই থাকতে হবে ক্ষুধা লাগলেই কি? রাগ করলেন? বিপদে পড়লে রাগ করতে নেই। আপনি ওয়েট করেন,
আমি খাবার নিয়ে আসছি। ধরা খেয়েন না আবার। প্রীতম হেসে বলল, দোয়া করেন। আগে দেখতে হবে আম্মু কি করে। আম্মু কোথায় তুমি? প্রীতমের মা ওয়াশরুম থেকে বলল, গোসল দেই, তুই একটু ওয়েট কর, আসছি। এটাই তো উত্তম সুযোগ। প্রীতম ডাইনিং রুম থেকে খাবার নিয়ে সোজা রুমে চলে গেল। এই নিন। মনে মনে বকছেন আমায়? মোটেও না। এগুলোতে আবার অ্যালার্জি নেই তো? পানি লবণ সব আছে, ভাতও বেশি করে আনছি। নিঝুম মুখ বাঁকিয়ে বলল। কথায় কথায় খোটা দেন কেন? প্রীতম হেসে দিল। সরি, আর খোটা দিব না। ফ্লোরে বসে খাওয়া যাবে না একদম, টেবিলে বসে খেতে হবে। আপনার আম্মু আসে যদি? আমি তো আছি পাহারা দেওয়ার জন্য। নিঝুমের খুব হাসি পেল। হাসি চেপে বলল, আচ্ছা। হাসি চাপিয়ে রাখতে হবে না, প্রাণ খুলে হাসুন। প্রীতম দরজার সামনে দাঁড়িয়ে আছে। নিঝুম টেবিলে বসে খাচ্ছে। সকালবেলা মেয়েটা কি পাগলামি না করলো। খুব হাসি পাচ্ছে প্রীতমের। একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন কেন? আপনার সকালের পাগলামির কথা ভেবে। নিঝুম অনুনয়ের সুরে বলল, কি পাগলামি করছি বললেন না? না, কিছু না। জ্বরের ঘোরে কি সব করছি কে জানে। থুর, এইসব নিয়ে না ভাবাই ভালো। নিঝুম আবার খেতে শুরু করলো। প্রীতম উদ্গ্রীব হয়ে বলল, নিজুম ভাত নিয়ে বেলকনিতে যাও, আম্মু আসছে। নিঝুম ভাত নিয়ে ব্যালকনিতে দৌড় দিল। এমন লুকোচুরির বিষয়গুলো কেন জানি খুব ভালো লাগছে। অন্যরকম একটা অনুভূতি। প্রীতমের আম্মু রুমের কাছে আসতেই প্রীতম বলল, আম্মু, খুব ক্ষুধা লাগছে, চলো ডাইনিং রুমে চলো। আরে তোর প্রবলেম কি হলো? সেই কখন থেকে ডাকছি, কোনো সাড়া নেই। খুব অদ্ভুত আচরণ করছিস তো। উফ আম্মু, তুমি সব কিছুতে প্রবলেম খুঁজো কেন বলো তো? আমি টিভি দেখতেছিলাম, তাই ডাক শুনিনি। প্রীতম ওর মাকে নিয়ে ডাইনিং রুমে চলে গেল। বাবা কই? এই তো আমি হাজির। প্রীতম ভাত খেতে খেতে ওর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা কবে যেন বলছিলা অফিসের একজন মানুষ লাগবে? আজকাল অফিসের জন্য মানুষও খুঁজছিস? বাবা সব সময় আমায় নিয়ে ব্যঙ্গ করো কেন? আমার এক পরিচিত বড় ভাই বলল ওনার এক রিলেটিভসের চাকরির ব্যাপারে, তাই জিজ্ঞেস করলাম। সব কিছুতেই আমায় নিয়ে মজা করো। ধুর। প্রীতমের আব্বু, তুমি সব সময় ওর কথা নিয়ে মজা করো, কখনো সিরিয়াস ভাবে নাও না। আমার ছেলেটাকে তোমার কি মনে হয় বলো তো? কি আর মনে হবে, অকর্মার ঢেকি মনে হয়। আম্মু, তুমি আব্বুকে কিছু বলবা? সকালবেলা বাপ ছেলে মিলে আমায় কি সব বলছো, আমি কি ভুলে গেছি? প্রীতমের বাবা হেসে দিল। আচ্ছা, চাকরির কথা যে বলছিস, লেখাপড়া কত দূর, কাজে কেমন স্কিল তা জানিস? ইস রে, মেয়েটার ঠিকানা লেখাপড়া এসব কিছুই জানা হলো না। বাবা, আমি তোমায় বিকালে জানাবো। এর জন্যই তোমার ছেলের কথা নিয়ে ব্যঙ্গ করি, কিছু না জেনেই চাকরির জন্য বলছে। জানেনি তো কি হয়েছে, জেনে নেবে। প্রীতম হেসে বলল, আম্মু, তুমি কিন্তু আমার পক্ষে কথা বলে ফেলছো। প্রীতমের মা বাবা দুজনেই হেসে দিল। তোর হয়ে কথা বলা তোর আম্মুর স্বভাব, তাই হয়তো মুখ ফসকে বের হয়ে গেছে। খাওয়া শেষ করে প্রীতম রুমে গেল। মেয়েটা ব্যালকনিতে জড়সড় হয়ে বসে আছে। চেহারার ভয়ের ছাপ। কি ভয় পেয়েছেন? নিঝুম মাথা নিচু করে বলল, আপনার আম্মু যদি দেখে যেত আপনার অবস্থা খুব খারাপ হতো। প্রীতম হেসে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমার মতো পাহারাদার থাকতে ভয়ের কোনো কারণ নেই। আম্মু দেখলে আমার অবস্থা খারাপ হতো, কিন্তু আপনার ছেলের বউ ভেবে নিয়ে খুব আদর করত। আম্মুর আবার ছেলের বউয়ের মুখ দেখার খুব শখ। নিঝুম হেসে দিয়ে প্রীতম বলল, হাসলে আপনাকে ভালো লাগে, কাঁদলে পেতনির মতো লাগে। কখনো কাঁদবেন না আর। আচ্ছা, কিছু প্রশ্ন করার ছিল। কি? প্রশ্নের কথা শুনে ভয় পেলেন মনে হয়। তেমন কিছু না, জিজ্ঞেস করব না। আপনার চাকরির ব্যাপারে বাবার কাছে বলছিলাম, বাবা আপনার সম্পর্কে কিছু জানতে বলছে। আপনার বাবা জিজ্ঞেস করেনি কার জন্য চাকরির কথা বলছেন? জিজ্ঞেস তো করছেই। বলছি আমার এক পরিচিত ভাইয়ের রিলেটিভস। জানেন, আপনার জন্য এই কয়দিনে যত মিথ্যা কথা বলছি, আমার পুরো লাইফেও এত মিথ্যা বলিনি।
নিঝুম মুচকি হেসে বলল, তা তো বুঝছি, কি প্রশ্ন বলেন? আপনি কিসে পড়েন? ঠিকানা? আমি তো মোটেও লেখাপড়া করিনি, স্কুলের মুখই দেখিনি। ঠিকানা বরিশাল। জোকস করেন না, বলেন কিসে পড়েন? আরে সত্যিই আমি লেখাপড়া করিনি। তাহলে চাকরিও নেই? আপনার সাথে শর্ত ছিল চাকরি দিবেন, আমার এডুকেটেড হতে হবে, এটা তো শর্ত ছিল না। লেখাপড়া ছাড়া চাকরি যুক্তিহীন। কথা বললে তো চাকরি জুটবে না। লেখাপড়া জানি না, কিন্তু চাকরি আপনার দিতে হবে। আচ্ছা, আপনি বরিশাল থেকে ঢাকা আসছেন অত রাতে একা? হুম। বাহ, খুব সাহস তো দেখছি। ঢং না করে বলুন কিসে পড়েন? বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্সে অনার্স করছি, অনার্স সেকেন্ড ইয়ার। দ্যাটস গ্রেট। আমি অনেক চেষ্টা করছি, বাট পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি। শেষে বাপের টাকায় লালবাতি জ্বালিয়ে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হয়েছি। আপনার লেখাপড়া কমপ্লিট? হুম। একটা সত্যি কথা কি জানেন? না বললে জানবো কিভাবে? আমি ভাবছি আপনি হয়তো 9-10-এ পড়েন। নিঝুম ফিক করে হেসে দিল। সবাই আমায় দেখে তাই ভাবে। জি, আমিও ব্যতিক্রম না। আপনার একটা খারাপ অভ্যাস আছে জানেন? না বললে জানবো কিভাবে? আমার কথা আমায় ফিরিয়ে দিচ্ছেন। হয়তো। আমি আপনার অনেক জুনিয়র, তাও আপনি বলে সম্বোধন করছেন। আমায় কেউ আপনি করে বললে নিজের কাছে নিজেকে বুড়ি মনে হয়। প্রীতম ভেবে দেখলো আসলেই তো এটা খারাপ অভ্যাস। আচ্ছা, এখন থেকে তুমি বলবো। আচ্ছা বলেন। তোমার আজকে ভাতে পেট ভরছে? লবণ, পানি, অ্যালার্জি সব ঠিক ছিল তো? দুজনেই হেসে দিল। প্রীতম বলল, দেখুন, প্রথমবার তুমি বলছি তো, তাই আনইজি লাগছে। আবার আপনি? ও সরি, তুমি। আচ্ছা, আপনার লেখাপড়া তো কমপ্লিট, কি করছেন এখন? কি আর করব, বাবার বিশাল বড় ব্যবসা, মাঝে মাঝে একটু অফিসে যাই। চাকরি বাকরি ওসব আমায় দিয়ে হবে না। আচ্ছা, আমার চাকরিটা না হয় হলো, থাকবো কোথায়? আজকে 25 তারিখ, 1 তারিখ বাসা খোঁজ করতে হবে। এতদিন থাকবো কোথায়? বললাম না রাস্তায় থাকতে আমার ভালো লাগে না। প্রীতম হেসে বলল, রাস্তায় থাকবেন, এই কয়দিন আমি পাহারা দিয়ে রাখবো, টেনশন করেন না। প্রীতমের ফোন বেজে উঠল। নিঝুমকে হাতের ইশারায় চুপ থাকতে বলল। হ্যালো খালু, কেমন আছেন? প্রীতমের খালু একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো আর কিভাবে থাকি, তোর খালা আবার অসুস্থ হয়ে গেছে। তোর আম্মুর ফোনে অনেকবার ফোন দিলাম, রিসিভ করলো না। তোর আম্মুর কাছে ফোনটা দে তো। আচ্ছা দিচ্ছি। খালামণি এখন কোথায়? হসপিটালে। প্রীতম ওর মায়ের কাছে ফোনটা দিয়ে আবার রুমে চলে আসলো। নিঝুমের কাছে গিয়েই বলল, আমার খালামণি অসুস্থ, তাই খালু ফোন দিয়েছে। নিঝুম হেসে দিয়ে বলল। আমি কি জিজ্ঞেস করেছি কে ফোন দিয়েছে? প্রীতম সত্যিই লজ্জা পেল। সত্যি তো, নিঝুম তো আমায় কিছু জিজ্ঞেস করেনি। উদয় বলতে কেন গেলাম? নিঝুম আবার বলল, কি, থেমে গেলেন কেন? আপনি তো কিছু জিজ্ঞেস করেননি, কি বললো তো? আপনি বারবার আমার কথা আমায় ফিরিয়ে দিচ্ছেন। কি হয়েছে আপনার খালামণির? আমার খালাতো ভাই 1 বছর আগে ব্লাড ক্যান্সারে মারা গেছে। একটাই ছেলে, শোক কাটিয়ে উঠতে পারিনি এখনো। সেই থেকে বারবার অসুস্থ হয়ে যায়। নিঝুম একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বুঝছি। সন্তান হারানোর শোক কখনো কাটিয়ে ওঠা যায় না। প্রীতমের আম্মুর ডাক আসলো আবার। প্রীতম ওর মায়ের রুমে গেল। প্রীতমের মা চোখ মুছতে মুছতে বললেন, তোর খালা আবার খুব অসুস্থ হয়ে গেছে, আমি আর তোর বাবা সেখানেই যাচ্ছি। আম্মু, তুমি কেঁদো না তো, খালামণি সুস্থ হয়ে যাবে। আমি কালকে অফিস শেষে গিয়ে খালামণিকে দেখে আসব। যাস। আর শোন, আমি 2-4টা দিন থাকবো। তা না হয় থেকো। প্রীতমের মা বাবা হসপিটালের উদ্দেশ্যে রওনা হলো। প্রীতম রুমে বসে মন খারাপ করে বসে আছে। ওর খালাতো ভাই ওর বয়সী ছিল। খুব ভালো বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক ছিল। আল্লাহ কখন কাকে নিয়ে যায় কেউ জানে না। প্রীতমের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আপনার মা বাবা আপনার খালার বাসায় গেছে? খালা বাসায় না হসপিটালে গেছে। ও, মন খারাপ আপনার? আমার কোনো ভাই বোন নেই, আমি একা।
খালারও আর কোনো সন্তান নেই। আমরা দুইজন আপন ভাইয়ের মতোই ছিলাম। হঠাৎ করে সব শেষ হয়ে গেল। প্রিয়জন হারানোর শোকটা সহজে ভোলা যায় না। মা বাবা তো বাসায় নেই। তুমি পাশের রুমে থেকো। আর খুব বন্দি অবস্থায় ছিলে তাই না? ছাদে যাও, মন ভালো হয়ে যাবে। আমার শখের বাগান আছে ছাদে। আমার লুকোচুরি খেলাটার মজাই আলাদা। প্রীতম কষ্টের মাঝেও হেসে দিল। এই সব কিছুতে ভিন্ন রকমের ভালো লাগা আছে, শুধু খুঁজে নিতে হয়। নিঝুম ছাদে গিয়ে দেখে সত্যি ভীষণ সুন্দর। নিঝুম বিস্ময় মাখা চোখে জিজ্ঞেস করল, এত ফুল? আরও ফুল ছিল। আব্বু ফুল গাছ কেটে সবজির চাষ করছে। আব্বুর সবজি আমার ফুল। আমিও মাঝে মাঝে আব্বুর সবজি গাছ কেটে ফুলের চারা লাগাই। এই নিয়ে তো তুমুল বেঁধে যায়। নিঝুম হেসে দিয়ে বলল, ফুলের যে সবজিই ভালো। খবরদার আমার ফুল গাছ নিয়ে রাজনীতি করো না। আমার মন খারাপ থাকলে এখানে আসলে মন ভালো হয়ে যায়। আমার মন খারাপের সঙ্গী এরা। সত্যি অনেক সুন্দর। লোকটা শৌখিনও বটে। এত ফুল গাছ নিঝুম ঠিক করে নামও জানে না। জানো, এই ফুল চারা আমি কত জায়গা থেকে কতভাবে সংগ্রহ করেছি। নিঝুম হেসে বলল, আমি তো নামও জানি না ঠিকভাবে। প্রীতম বলল, ও তোমার জন্য একটা সুখবর আছে। নিঝুম অবাক হয়ে বলল, আমার জন্য আবার কি সুখবর? তোমার চাকরি হয়ে গেছে। কাল থেকে অফিসে যেও। এটা তো আপনার জন্য সুখবর। প্রীতম ভ্রু কুচকে জিজ্ঞেস করল, মানে হলো আপনি দুইটা শর্ত পূর্ণ করতে পারলে আমি আপনার বাসা থেকে চলে যাব। একটা শর্ত হয়েছে, এটা তো আপনার জন্য সুখবর। জ্যোৎস্নার আলোতে ছাদে পরিবেশটা আরো মনোরম লাগছে। জ্যোৎস্না নিঝুমের প্রিয়, আর জ্যোৎস্নার আলোয় আলোকিত ফুল গাছ প্রীতমের ভালো লাগে। আপনার জ্যোৎস্না রাত ভালো লাগে না? জ্যোৎস্না যখন আমার ফুল গাছের পরে তখন ভালো লাগে। এছাড়া ভালো লাগে না? কখনো জ্যোৎস্নার আলোতে ভালো লাগা খুঁজিনি, তাই হয়তো ভালো লাগা খুঁজে পাই না। তোমার তো জ্যোৎস্না রাত খুব প্রিয়, তাই না? শুধু প্রিয় নয়, অনেক অনেক প্রিয়। গায়ে জ্যোৎস্নার আলো মাখতে আমার খুব ভালো লাগে। জ্যোৎস্নার আলোতে মেয়েটাকে খুব বেশি মায়াবী লাগছে। চুলগুলো খোলা, বাতাসে উঠছে। ওর চোখের চাহনিতে হারিয়ে যেতে ইচ্ছে করছে। এত অল্প সময়ের ভেতর একটা মানুষকে এত বেশি ভালো লাগতে পারে কিভাবে? একদম জ্যোৎস্নাপরী মনে হয়। তুমিও জ্যোৎস্নাকে ভালোবাসো, জ্যোৎস্নাও তোমায় ভালোবাসে। নিঝুম অবাক হয়ে জিজ্ঞেস করল, জ্যোৎস্না আবার মানুষকে ভালোবাসে কিভাবে? তোমায় তো চাঁদের আলোতে জ্যোৎস্নাপরী মনে হচ্ছে। ভালো না বাসলে কি এত সুন্দর লাগতো? নিঝুম খানিকটা লজ্জা পেল। কেউ যদি সামনে বসে প্রশংসা করে তখন নিঝুমের সবচেয়ে বেশি অস্বস্তি লাগে। প্রশংসার বদলে সৌজন্যমূলক ধন্যবাদ জানাতে ওর ভালো লাগে না। কি হলো, থেমে গেলে কেন? নিঝুম মুচকে হেসে বলল, জ্যোৎস্নার আলোতে আপনাকে ভূতের মতো লাগছে। আমি তো আর জ্যোৎস্নাকে ভালোবাসি না যে আমায় পরীর মতো লাগবে। নিঝুম খিলখিল করে হেসে দিল। আপনি জ্যোৎস্না পরী হতে যাবেন কেন? আপনি তো জ্যোৎস্না জিন। প্রীতম এবার না হেসে পারল না। তুমি তো বেশ মজা করতে পারো। জানেন, আমার ইচ্ছা আমার এমন একটা ঘরে বিয়ে হবে যেখানে ভাঙা বেড়ার ফাঁক দিয়ে জ্যোৎস্নার আলো আসবে। তোমার ইচ্ছেগুলো তো অদ্ভুত। ওই যে একটা গান আছে না, আমার ভাঙা ঘরে ভাঙা চালা, ভাঙা বেড়ার ফাঁকে অবাক জ্যোৎস্না ঢুইকা পড়ে হাত বাড়াইয়া ডাকে। জি, গানটা আমার ভালোই লাগে। আপনি তো বেশ ভালোই গান গাইতে পারেন। দেখুন, আমার সামনে বসে আমার প্রশংসা করলে ঘুষি মেরে তার নাক ফাটিয়ে দিতে ইচ্ছে করে। নিঝুম মুখ বাঁকিয়ে বলল, আমারও ইচ্ছা করে যখন কেউ বলে আমায় নাকি জ্যোৎস্না পরীর মতো লাগে। দুইজনেই হেসে দিল। এত ভালো লাগে কেন ওর কথাগুলো? প্রীতম বলল, তোমার বয়ফ্রেন্ডের কাছে ওই রাতে চলে গেলেই পারতা। রাস্তায় থাকার কি দরকার ছিল? নিঝুম বুঝতে পারলো প্রীতম সিস্টেম করে ওর বয়ফ্রেন্ডের কথা জানতে চাইছে। বয়ফ্রেন্ড থাকলে তো যাব। প্রীতম অবাক হওয়ার ভঙ্গিতে বলল, কি বলো, তোমার মতো সুন্দরী মেয়ের বয়ফ্রেন্ড নেই? আবার সুন্দরী বললেন? নাক ফাটিয়ে দেব ঘুষি মেরে। প্রীতম হেসে বলল, সরি, তোমার মতো পেতনি মেয়ের বয়ফ্রেন্ড নেই?
পেতনি দেখে ভয় পেয়ে চলে গেছে। আরে বাবা, ফ্রেন্ড হিসেবে শেয়ার করতে পারো। ছিল, এখন নেই। কোনো এক অজানা কারণে সে চলে গেছে। কি কারণ? তা আমিও জানি না। জানার মতো সুযোগ হয়নি। আপনার গার্লফ্রেন্ড নেই? তোমার মতো অবস্থা। ছিল, এখন নেই। সেও চলে গেছে। শুধু বলে গেছে সম্পর্ক রাখতে পারবে না। কারণটা জানার সুযোগ হয়নি। দুজনেই ছ্যাঁকা খেয়েছি, তাই না? প্রীতম হেসে বলল, হুম, খাইছি তো। প্রচণ্ড রকমের ভালোবাসতাম। এখন আর মনেও পড়ে না। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যায়। মনে করতেও চাই না। প্রতারক কোথাকার। প্রীতম খেয়াল করে দেখলো নিঝুমের চোখে পানি টলমল করছে। চোখে পলক পড়লেই পানির ফোঁটা গাল বেয়ে গড়িয়ে পড়বে। এই, কি হলো নিঝুম? তোমার চোখে পানি কেন? কান্না করতে না করছি না তোমায়? একদম পেতনির মতো লাগে কান্না করলে। যে তোমায় ছাড়া ভালো আছে, তুমি কেন তার জন্য চোখের পানি ফেলবে? চোখের পানির দাম দিতে শিখো। চোখের পানি গড়িয়ে পড়ার আগেই নিঝুম মুছে ফেলল। ঘুমাবেন না? অনেক রাত হয়েছে। প্রীতম ঘড়ির দিকে তাকিয়ে দেখে 12টা বেজে গেছে। ইস, 12টা বেজে গেছে, খেয়ালই নেই। তোমার সাথে কথা বললে কিভাবে যে টাইম কেটে যায়। প্রীতম রুমে গিয়ে শুয়ে পড়ল। নিঝুম পাশের রুমে শুয়ে আছে, চোখে ঘুম নেই। প্রীতম শুয়ে শুয়ে ভাবছে এত ভালো লাগে কেন মেয়েটাকে। ওর সব কিছুই ভালো লাগে, বিশেষ করে কথা বলার ভঙ্গিটা। সকাল 4টা বেজে গেছে। জানলার ফাঁক দিয়ে আসা এক টুকরো রোদের আলোতে ঘুম ভেঙে গেছে প্রীতমের। নিঝুম এখনো ঘুম থেকে ওঠেনি। ফ্রেশ হয়ে নিঝুমের রুমে গেল। ওর মুখে সকালের মিষ্টি রোদের আলো পড়ছে। জোছনার আলোয় সকালের মিষ্টি রোদে সব কিছুই মেয়েটাকে ভালো লাগে। জড়সড় হয়ে শুয়ে আছে, মুখে বারবার চুল পড়ছে। প্রীতমের ইচ্ছে করছে চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিতে। মেয়েটা খারাপ ভাবে, নিজেকে সামলে নিল প্রীতম। নিঝুম, উঠো, সকাল হয়ে গেছে। অফিসে যাবা না? কোনো সাড়া নেই। এই মেয়েটা একদম মরার মতো ঘুমায়। প্রীতম ওর পায়ের তলায় শ্বশুর দিল। তাড়াতাড়ি উঠে বসলো নিঝুম। কি, ভয় পেয়েছো? অফিসে যাবা না? নিঝুম ঘুম জড়ানো চোখে বলল, ইস, ভুলেই গেছি। এই নাও তোমার কফি। নিঝুম বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কফি কে বানিয়েছে? অবাক হবার কি আছে? তুমি আমার অতিথি, তোমার যত্ন তো করতেই হবে। নিঝুম মুচকে হেসে বলল, বাহ বাহ, কি যত্ন। হুম, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, অফিসে যেতে হবে। দুজন ফ্রেশ হয়ে খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। আমি কি আপনার সাথে যাব? তো কার সাথে যাবা? আপনি অফিসের বস, আপনার সাথে গেলে লোকে কি ভাববে? আমি অন্য গাড়িতে করে যাব, আপনি যান। উফ নিঝুম, এত বেশি বুঝতে নেই, উঠো তো। শেষ পর্যন্ত প্রীতমের জোড়াজুড়িতে গাড়িতে উঠতে হলো। নিঝুম বারবার এদিক সেদিকে তাকাচ্ছে। মনে হচ্ছে কাউকে তার চোখ দুটি হন্যে হয়ে খুঁজে ফিরছে। কাঙ্ক্ষিত মানুষটির দেখা না পেয়ে চোখ দুটি ক্লান্ত। এদিক সেদিক করছো কেন? কাউকে খুঁজছো মনে হচ্ছে। নিঝুম মুচকি হেসে বলল, না, কাকে আর খুঁজবো, এমনিই দেখছিলাম। দুজনেই আনমনে কি যেন ভাবছে। নীরবতা ভেঙে প্রীতম বলল, নিঝুম, ফুচকা খাবে? কেউ আমায় ফুচকা সাধলে না করি না। প্রীতম গাড়ি থামিয়ে বলল, তুমি গাড়িতে বসো, আমি ফুচকা নিয়ে আসছি। না, আমিও যাব। আমি ওখানে বসে ফুচকা খাবো, গাড়িয়ে আমার ভালো লাগে না। নিঝুম 5 প্লেট ফুচকা খেয়ে ফেলছে। প্রীতম হা করে তাকিয়ে আছে। ও এখন পর্যন্ত 1 প্লেটই শেষ করতে পারেনি। কি ভয় পেলেন নাকি? আমি কিন্তু আরো খাবো। যত ইচ্ছা খাও, তা নিয়ে ভয় পাচ্ছি না। ভয় তো পাচ্ছি তোমার খাওয়া দেখে। নিঝুম ফিক করে হেসে দিল। আর খাবো না, চলেন। গাড়ির কাছে গিয়ে নিঝুম বলল, এখন আমি ড্রাইভ করব। প্রীতম হেসে দিল। হাসেন কেন? আমার ড্রাইভ করতে ভালো লাগে। ফাইজলামি করো? ফুর, ফাজলামি না, সিরিয়াস। প্রীতম অবাক হয়ে জিজ্ঞেস করল, সত্যি তুমি ড্রাইভ করতে পারো? অবাক হওয়ার কি আছে? ড্রাইভ করা কি অসাধ্য কিছু নাকি? এইটুকু মেয়ে নাকি ড্রাইভ করতে পারে? আমি সবই পারি। প্রীতমের বিশ্বাস হচ্ছে না। মেয়েটা তো আসলেই ট্যালেন্ট। নিঝুম, তুমি আমার থেকে ভালো ড্রাইভ জানো। নিঝুম একটু হেসে বলল, ড্রাইভিং এর সময় কথা বলতে নেই, মাইন্ড অন্যদিকে চলে গেলে প্রবলেম। বাহ, ড্রাইভিং বিষয়ে ভালোই সিরিয়াস। কিছুক্ষণ নীরবতা বিরাজ করল। নিঝুম একদম ড্রাইভারদের ভাব নিয়ে গাড়ি চালাতে লাগলো।
প্রীতম একটু মজা করে বলল। যদি অনুমতি দেন একটা কথা বলতাম। নিঝুম মুচকে হেসে বলল। বলুন। অফিসের কাছে এসে গেছি, গাড়ি কি থামাবেন না? নিঝুম এবার খিলখিল করে হেসে দিল। প্রীতমও হেসে দিল। নিঝুম বলল। আপনি পারেনও বটে। প্রতিদিন অফিসে গিয়ে খুব ভালোই সময় কাটছে নিঝুমের। নিঝুম আর প্রীতমের বিষয়টা নিয়ে অফিসের সবাই সন্দেহ করছে। করলে করুক, তাতে প্রীতমের কিছু আসে যায় না। নিঝুমের প্রতি ওর অন্যরকম টান মায়া কাজ করে। খুব বেশি আপন মনে হয় মেয়েটাকে। নিঝুম প্রতিদিন লেট করে ঘুম থেকে ওঠে। প্রীতমেরও অবশ্য ওর ঘুম ভাঙাতে বিরক্ত লাগে না। পায়ের তলায় সুড়সুড়ি দিলেই ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ে। সারাদিন ডাকলেও ওঠে না। প্রতিদিন রাতে অনেক রাত অবধি দুজনে গল্প করা অভ্যাস হয়ে গেছে। নামহীন কি সুন্দর সম্পর্ক। তুমি এত বেলা পর্যন্ত ঘুমাও কেন? ঘুমাতে ভালো লাগে তাই। কালকে ভোরে যদি আপনি আমার পায়ের তলায় সুরসুরি দেন তাহলে কিন্তু কান্না করব। সুরসুরি থেরাপি ছাড়া তো আপনার ঘুম ভাঙে না। দুইজনেই হেসে দিল। নিঝুম বলল। সুরসুরি থেরাপির আবিষ্কারক কে বলেন তো? কে আবার, আমি? ইস, মোটেও না। যেদিন রাতে প্রথম আপনার বাসায় আসছি ওই দিন আপনার ঘুম ভাঙাইছি পায়ের তলায় সুরসুরি দিয়ে। সেদিন রাতের কথা মনে পড়তেই দুজনে হেসে দিল। সুরসুরি থেরাপির আবিষ্কারক তাহলে নিঝুম? প্রথম দিন আপনি আমায় খোঁচা দেন ঘুম ভাঙানো, কালকে আমি আপনাকে ঘুম ভাঙাবো দেখেন। অনেক রাত হয়েছে, এবার শুয়ে পড়ো। সময়গুলো গেঁথে রাখতে ইচ্ছে করছে প্রীতমের। এতটা মায়ে জড়িয়ে যাবে প্রীতম কখনো ভাবেনি। নিঝুম কি আমায় ফিল করে না? এসব ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেল প্রীতম। নিঝুম সেই চিরচেনা নম্বরটিতে ফোন দিচ্ছে বারবার। ওপাশ থেকে শুধু মেইলি কণ্ঠে ভেসে আসে। আপনার কাঙ্ক্ষিত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না আগে। ফোনটা অফ জেনেও প্রতিদিন কল দিয়ে যায় নিঝুম। একবার না, অসংখ্যবার। এতই কি ঠুনকো ছিল আমার ভালোবাসা, এভাবে ঠকাতে হলো? রাত 2টার সময় ঘুম ভেঙে যায় প্রীতমের। নিঝুমকে দেখতে খুব ইচ্ছে করছে। ঘুমন্ত অবস্থায় ওকে খুব বেশি ভালো লাগে। একদম নিষ্পাপ লাগে। ওর এলোমেলো চুলগুলো যখন মুখে লেপ্টে থাকে তখন আরও ভালো লাগে। প্রীতম আস্তে আস্তে নিঝুমের রুমের কাছে গিয়ে জানলার ফাঁক দিয়ে ওর ঘুমন্ত মুখের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। একদম ঘুমন্ত পড়ে কিছুক্ষণ পর আবার রুমে চলে গেল। আজকাল আনমনে নিঝুমকে নিয়ে ভাবতে খুব বেশি ভালো লাগে। প্রতিদিন নিঝুমের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় প্রীতম। সকাল 4টা বাজে। জানলার ফাঁক দিয়ে আসা রোদের আলো চোখে পড়লেই ঘুম ভেঙে যায় প্রীতমের। নিঝুম এখনো ঘুম থেকে ওঠেনি। নিঝুমের রুমে গিয়ে দেখে এখনো ঘুমোচ্ছে। নিঝুম, ওঠো। হাজারবার ডাকলেও উনি উঠবে না। শেষ পর্যন্ত পায়ের তলায় সুড়সুড়ি দিতেই ঘুম থেকে উঠে যায় নিঝুম। ঘুম ঘুম কণ্ঠে বলে। আর একটু ঘুমাই। কেউ একজন বলেছিল আজকে আমার ঘুম ভাঙাবে নাকি। প্রীতমের কথা শুনে ফোনের স্ক্রিনের দিকে তাকায় নিঝুম। 6টার অ্যালার্ম দেওয়া ছিল। অ্যালার্ম বাজলো না কেন? আমি তো অ্যালার্ম দিয়ে রাখছিলাম রাতে। প্রীতম ওর ফোনের দিকে তাকিয়ে দেখে ফোন সাইলেন্ট করা। প্রীতম হাসতে হাসতে। নিঝুম কিছু না বুঝে ফ্যালফ্যাল দৃষ্টিতে প্রীতমের দিকে তাকিয়ে আছে। কি হয়েছে, উনি হাসছেন কেন? এই আপনি হাসছেন কেন বললেন না? অ্যালার্ম দিয়ে ফোন সাইলেন্ট করে রাখছো? নিঝুম ফোনের দিকে তাকিয়ে দেখে সত্যিই ফোন সাইলেন্ট করা। একটু খেয়াল ছিল না। নিঝুম নিজেও হেসে দেয়। প্রীতম বলল। ব্যাপারটা খুব ভালো লাগছে। নিঝুম গাল ফুলিয়ে বলল। এটা দিয়ে কিন্তু একদম আমায় পচাতে পারবেন না। ফরমালিন মেখে রাখো গায়ে, তাহলে আর পচবে না। ধুর, লোকটার সাথে কথা বলে পারা যায় না। আপনার দরকার হলে আপনি মাখেন। আগে আপনার খালার কি অবস্থা? একটু ভালো। চাও তুমি ফ্রেশ হয়ে নাও। নিঝুম কিছুক্ষণ পরে 2 মগ কফি নিয়ে প্রীতমের রুমে গেল। প্রতিদিন তো আপনি কফি বানান, আজকে আমি বানালাম। প্রীতম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। এক চুমুক খেয়ে দেখল, সত্যি অনেক ভালো হয়েছে কফিটা। মেয়েটা সব কিছুতেই এক্সপার্ট। সত্যি নিঝুম, অনেক ভালো হয়েছে কফিটা। আমার লাইফের বেস্ট কফি। একটু বলে ফেলছেন। আমি জানি আমি ভালো কফি বানাই, তার জন্য এত টানা। এর চেয়েও বেশি সিরিয়াস। সামনে বসে প্রশংসা করলে জানো কি করতে হয়? প্রীতম হেসে বলল। নাকের উপর ঘুষি দিতে হয়। দিবা? ইস, চলেন ছাদে যাই আপনার ফুল গাছের পরিচর্যা করতে।
চলো। সকাল সকাল দুজন একসাথে কফি খেতে খেতে এমন একটা জায়গায় অন্যরকম ভালো লাগা কাজ করছে প্রীতমের। আপনার গাছটা আসলেই অনেক সুন্দর। প্রীতম হাসতে হাসতে বলে, আমার ছাদ মানে? আপনার বাড়ির ছাদ। কথায় কথায় ভুল ধরেন শুধু। তুমি ভুল বললে, আমি ভুল ধরবো না। এবার কিন্তু আমার নাক ফাটাতে পারবেন না। আমি আপনার প্রশংসা করিনি, আপনার বাসার ছাদের প্রশংসা করছি। দুইজন একসাথে হেসে ওঠে। প্রীতমের খুব ইচ্ছে করছে সময়টা বেঁধে রাখতে। চলেন নাস্তা বানাবো। কি নাস্তা বানাবে? পরোটা আর ভাজি, এর থেকে বেশি কিছু পারবো না। এগুলো হলেই হবে। নিঝুম পরোটা বানানো শুরু করলো। প্রীতম হেল্প করছে। পরোটা দেখে প্রীতম হাসতে হাসতে শেষ। এটা কি নিঝুম পরোটা নাকি বাংলাদেশের মানচিত্র? নিঝুম মুখ বাঁকিয়ে বলল, একটা হলেই হবে। আপনি সুন্দর পরোটা বানান পারলে। সুন্দর পরোটা বানাতে পারলে কি আর মানচিত্র খেতাম? আমি রাগ করব কিন্তু। প্রীতম হেসে দিল। দুজন একসাথে অফিসে গেল। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, আইসক্রিম, কখনো চটপটি খাওয়া যেন ডেইলি রুটিন হয়ে গেছে। প্রীতম অফিস থেকে এসে ভাবছে, কোথায় ওর জন্য বাসা ভাড়া করা যায়? পাশের বিল্ডিংটায় খোঁজ করে দেখতে হবে। কালকে বাবা মা আসবে, আজকের ভিতরেই বাসা ঠিক করতে হবে। মেয়েটা চলে গেলে খুব শূন্যতা কাজ করবে। সারা জীবন এভাবে লুকোচুরি করে একসাথে থাকলে খুব বেশি ভালো হতো। বুঝতেই পারিনি ওর জন্য এতটা খারাপ লাগবে। কখন যে ওর মায়ায় জড়িয়ে গেছি নিজেও টের পাইনি। এক একটা মেয়ে থাকবে, যে কোনো সময় যে কোনো বিপদ হতে পারে। খুব বেশি টেনশন হয়। ওর কি আমার জন্য শূন্যতা কাজ করবে না? প্রতিদিন ওর হাতের মিষ্টি এক মগ কফি খেয়ে জীবনটা কাটাতে পারলে মন্দ হতো না। বর্ষা চলে যাওয়ার পর নিঝুমই একমাত্র মেয়ে যার চোখে মায়া খুঁজে পেয়েছি। মেয়েটা একা একা রুমে কি করে? প্রীতম নিঝুমের রুমে গেল। কার সাথে যেন ফোনে কথা বলছে। প্রীতমের বুকের ভেতর কেন জানি মোচড় দিয়ে উঠল। কার সাথে কথা বলছে ও? প্রীতম আস্তে আস্তে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। লুকিয়ে লুকিয়ে কারো কথা শোনা যদিও একদম খারাপ অভ্যাস, কিন্তু কেন জানি প্রীতম আজ নিজেকে দমাতে পারছে না। ও পাশের কথাগুলো বোঝা যাচ্ছে না, কিন্তু নিঝুমের কথাগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। ভুল তো মানুষই করে আম্মু, আমায় মাফ করে দাও। তোমাদের খুব কষ্ট দিয়ে ফেলেছি। প্রীতম হাঁপ ছেড়ে বাঁচল। ওর মায়ের সাথে কথা বলছে। ও কি ওর ফ্যামিলির কাছে ফিরে যেতে চায়? আবারও নিঝুমের কণ্ঠ প্রীতমের কানে এলো। মানছি আমি অন্যায় করেছি, তার কি ক্ষমা নেই? তোমরা কি আমার সাথে অন্যায় করনি? তোমরাও তো আমার মতামতের মূল্য দাওনি। এইটা আবার অন্যায়ের কি আছে? ওর মতো একটা পিচ্চি মেয়েকে 4-5টা সন্তানের বাপের সাথে বিয়ে দিতে চায়। এদের কি মাথায় কোনো কমন সেন্স নেই? আবার উল্টো রাগ দেখায়। নিঝুমেরও বা কি দরকার ওনাদের সাথে যোগাযোগ করার? ও তো এখানে ভালোই আছে। ভাবতেই মেজাজ বিগড়ে যায় প্রীতমের। মেয়েটা আসলেই বেশি বোঝে। এখন আর নিঝুমের কথা শোনা যাচ্ছে না। প্রীতম জানলার ফাঁক দিয়ে দেখে ফোন ওর হাতে। তার মানে ফোন কেটে দিছে। নিঝুমের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। প্রীতম দরজা নক করলো। নিঝুম চোখ মুছতে মুছতে দরজা খুলে দিল। নিঝুম, তুমি আবার কান্না করো কেন? কই না তো, চোখে যেন কি পড়ছে। মিথ্যা বলছো আমার সাথে? বাসা থেকে ফোন দিয়েছে নাকি তুমি দিছো? নিঝুম মাথা নিচু করে বলল, আমি দিছি ফোন। কেন? নিঝুম কি উত্তর দিবে বুঝতে পারছে না। উনি কি সব কথা শুনে ফেলছে? নিঝুম, কিছু জিজ্ঞেস করছি আমি। না মানে এমনি। আমার কাছে বলা যাবে না তাই তো? ওই রাতে আসার কি দরকার ছিল? বুড়ো মানুষের সাথে সংসার করার শখ হয়েছে নাকি? আমি কি বলছি আপনার কাছে বলা যাবে না? বাসার সবার খোঁজ নিতে। বাসায় ফিরে যেতে চাও? না না, আমি কি তা বলছি? ভয় পেও না, বাসায় যেতে চাইলে বলো, আমি পৌঁছে দিয়ে আসবো। সত্যি আমি যেতে চাই না। যেতে চাইলে আমায় বলো। এখন এসব বাদ দাও, খেতে আসো। নিঝুম, এক মগ কফি হবে? আসলে তোমার হাতের কফি যে একবার খাবে সে সারা জীবন কফি খেয়ে জীবনটা কাটিয়ে দিতে চাইবে। নিঝুম মুচকি হেসে বলে, আর যে পরোটা খাবে সে আধা ঘন্টা হেসে হাত ফ্রেশ করবে। নিঝুম ভেঙচি কেটে বলল, ইস, আপনি খুব পারেন। বসেন, আমি কফি দিয়ে আসছি। নিঝুম কফি বানাতে গেল। প্রীতম ব্যালকনিতে বসে আদমনে ভাবছে। ভালোই যাচ্ছে সময়টা। মেয়েটাকে যত দেখি তত ভালো লাগে।
নিঝুম প্রীতমের সামনে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে ওর কোনো খেয়ালই নেই, গভীর ভাবনায় মগ্ন। এই যে কি ভাবছেন এত ভাবলে কবি সাহিত্যিক হয়ে যাবেন তো। নিঝুমের ডাকে প্রীতমের হুঁশ ফিরে। কবি সাহিত্যিক কিছুই হওয়ার শখ নেই, আপাতত কফি খেতে পারলেই চলবে। দুজনেই ফিক করে হেসে দিল। প্রীতম কফিতে এক চুমুক দিয়ে বলল, বাহ, দিন দিন স্বাদ বাড়ছে মনে হয়। হয়েছে, প্রশংসা করতে হবে না। আমি কারো নাকে ঘুষি দিতে চাই না। দাও ঘুষি, তোমার ওই নরম হাতের ঘুষিতে নাকটা বিসর্জন দিব। প্রীতম এই কথা বলে সাথে সাথে জিহ্বায় কামড় দিল। ইস, কি বলতে কি বলে ফেললাম। নিঝুমের খুব অস্বস্তি লাগছে। লোকটার আমায় অস্বস্তিতে না ফেললে মনে হয় ভালো লাগে না। দুইজনের মাঝে নীরবতা বিরাজ করছে। নিঝুম প্রীতমের দিকে চেয়ে আছে, কত তৃপ্তি সহকারে প্রতিটা চুমুক দিচ্ছে। এত তৃপ্তি নিয়ে কফি খাওয়ার কি আছে কে জানে। প্রীতম নীরবতা ভেঙে বলল, নিঝুম গান করতে পারো? পারি একটু একটু। একটা গান শোনাবে? নিঝুম মুখ পাকিয়ে বলল, ফ্রিতে গান শোনাই না। আইসক্রিম খাওয়াবো যদি গান শোনাও। পারি না গান করতে, মজা করে বলছি। মোটেও মজা না, তোমার ভয়েস শুনলেই যে কেউ বলতে পারবে তুমি গান করতে পারো। নিঝুমের ওর সামনে গান করতে মোটেও ইচ্ছে করছে না, কেমন যেন লজ্জা লাগছে। প্রীতম বারবার অনুরোধ করছে, কি করবে, নিরুপায় হয়ে রাজি হলো। নিঝুম চোখ বন্ধ করে বলতে লাগলো, मेरे किस्मत के हर एक पन्ने पे मेरे जीते जी बाद मरने के मेरे हर एक लम्हे में तो लिख दे मेरा उसे हर कहानी में कि सारे किस्सों में दिल की दुनिया के सच्चे रिश्तों में जिंदगानी के सारे हिस्सों में तू लिख दे मेरा उसे ऐ खुदा जब बना उसका ही बना ऐ खुदा जब बना उसका ही बना मेरे हिस्से की हंसी को खुशी को तो चाहे आधा कर चाहे ले ले तू मेरी जिंदगी पर ये मुझसे वादा कर उसके अश्कों पे गमों पे दुखों पे हर उसके जख्म पर हक मेरा ही रहे हर घड़ी हर जगह हर उम्र भर अब फुकत हो यही वो रहे मुझ में ही वो जुदा कहने को बिछड़े ना पर कभी ऐ खुदा जब बना उसका ही बना ऐ खुदा जब बना उसका ही बना। গান করতে করতে নিঝুমের চোখ দিয়ে কখন যে টপ টপ করে জল পড়া শুরু করছে নিঝুমের খেয়ালই নেই। নিঝুমের গানের কণ্ঠ শুনেই প্রীতম অবাক, এত সুন্দর গান করে মেয়েটা। মনে হয় গানটা একদম হৃদয়ের গহীন থেকে করছে। গানের ভেতর প্রীতম নিজেকে হারিয়ে ফেলেছে। নিঝুম কাঁদছো কেন? নিঝুম চোখ মেলে বলল, এমনি। তুমি চোখ বুজে গান করো কেন? আপনার সামনে গান করতে লজ্জা করছিল তাই। প্রীতম হেসে বলল, অনেক সুন্দর গান করো তুমি, সত্যি খুব বেশি সুন্দর। কার জন্য এত প্রার্থনা করলে? গান তো গানই, ইচ্ছে হলো তাই এটা গাইছি। কার জন্য আর প্রার্থনা করব? তো কান্না করলে যে?
গান করলে এমনিই আমার চোখে পানি এসে যায়। এই বলেই নিঝুম রুমে চলে গেল। কেন জানি মনটা ভীষণ খারাপ লাগছে। প্রীতমের বারবার চোখে ভেসে উঠছে নিঝুমের গান গাওয়ার মুহূর্তটা। চোখ বুঝেছিল, চুলগুলো খোলা, আর চোখ থেকে জল পড়ছিল। ওর গাওয়া গানের মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে প্রীতম। নিঝুম, তোমার জন্য বাসা ঠিক করে ফেলছি। কোথায়? কোনো অসুবিধা হবে না তো আবার? আরে পাগলি, কিসের অসুবিধা? আমি আছি তো। নিঝুম মন খারাপ করে বলল, সবাই যদি আপনার মতো ভালো হতো তাহলে কোনো টেনশন হতো না। প্রশংসা? এই আবার ঘুষি মেরেন না। প্রীতম হেসে দিল। কোথায় বাসা ঠিক করছি তা জানাবে না? আপনার ওপর আমার আস্থা আছে, এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। প্রীতম অবাক হওয়ার ভঙ্গিতে বলল, এত আস্থা? জি অনেক। ওই যে পাশের বাসায় থাকবা কাল থেকে, যাতে প্রতিদিন সকালে তোমার হাতের মিষ্টি কফি খেতে পারি, তাই এই ব্যবস্থা। বিল্ডিং দুটি একদম একসাথে। এই বিল্ডিং ছাদ থেকে লাফ দিয়ে ওই বিল্ডিংয়ের ছাদে যাওয়া যায়। তাহলে তো আমি প্রতিদিন সকালে ওই বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আপনাদের ছাদে এসে ফুলগুলো দেখে যাব। প্রীতম হাসতে হাসতে বলল, আপনাদের ছাদ? দূর। কালকে বাবা মা চলে আসবে, তোমার জন্য বাসাও ঠিক হয়ে গেছে, আল্লাহ রক্ষা করছে। আসলেই, কিন্তু আমার লুকোচুরি খেলাটা ভালোই লাগতো। আপনার আম্মুর সামনে আপনার মুখটা দেখার মতো ছিল। আমার প্রাণ নিয়ে টানাটানি আর তুমি মজা নাও। দুজনেই ওসব মনে করে হেসে দিল। শোনো বাবা, আসলে তো তুমি আমার সাথে অফিসে যেতে পারবে না। যেদিন বাবা অফিসে না যাবে ওই দিন কিন্তু আমার সাথে যাবে। আরে প্রবলেম নেই, আমি একা যেতে পারবো। তোমার মতো সুন্দরী মেয়ে একা ছাড়া যাবে না। বাবাকে বলল তোমার আর অফিসে যেতে হবে না, আমি এখন থেকে অফিস সামলাবো। কতদিন আর আমায় এমন পাহারা দিয়ে রাখবেন? প্রীতম মুচকি হেসে বলল, যতদিন সুযোগ হয়। আজকে নিঝুম পাশের বিল্ডিং এ চলে যাবে। এই বাসাটার উপর কেমন যেন মায়া পড়ে গেছে। লোকটার উপর তার চেয়ে বেশি মায়া কাজ করে। আমার লাইফে দেখা সবচেয়ে ভালো মানুষ। কত উপকার করলো উনি, আমি তো কিছুই দিতে পারলাম না। প্রীতমের সাথে থাকলে মন ভালো হয়ে যেত ওর। ওনার সাপোর্টেই নতুন করে বাঁচতে শিখছে। প্রীতম খাটের এক কোণায় বসে আনমনে কি যেন ভাবছে। বারবার চোখের কোণে জল এসে যাচ্ছে। এতটা মায়া পড়ে যাবে বুঝতেই পারেনি। নিঝুম, কোনো রকম অসুবিধা হলে জানাবে। প্রতিদিন সকালে ছাদে এসো কিন্তু, অবশ্যই আমার জন্য কফি নিয়ে। তা না হয় আনবো, আমায় ঘুম থেকে জাগাবে কে? প্রীতম হেসে বলল, সুরসুরি থেরাপি ছাড়া তো তোমার ঘুম ভাঙে না। ফোনে অ্যালার্ম দিয়ে রেখো, অ্যালার্ম দিয়ে আবার সাইলেন্ট করে রেখো না। নিঝুম চলে গেছে। পুরো বাসা জুড়ে শূন্যতা বিরাজ করছে। প্রীতমের বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মেয়েটা এতটা মায়ে জড়িয়ে যাবে ভাবতেই পারেনি। নিঝুম ওর অভ্যাসে পরিণত হয়েছে। সব কিছুতেই নিঝুমের শূন্যতা অনুভূত হয়। বারান্দায় চেয়ারে বসে বসে এসব ভাবছে প্রীতম। চোখের কোণে একটু একটু জল জমছে। গেটের দিকে চোখ পড়ে প্রীতমের। বাবা মা চলে আসছে। প্রীতম ওনাদের এগিয়ে আনতে চায়। এত দিনে বাড়ি আসার কথা মনে হলো? প্রীতমের মা মুখ বাঁকিয়ে বললেন, হয়েছে, আর ঢং করতে হবে না। আমাদের ছাড়া তো ভালোই ছিলি। তোর খালাকে দেখতেও একবার কোনো রকম গিয়েছিস? তোর খালা সারাক্ষণ তোর কথা বলে, ফোন দিলে ঠিকমতো ধরিসও না। উফ আম্মু, জানো অফিসে কত কাজ, বাবার কাছে জিজ্ঞেস করে দেখো, দম নেওয়ার টাইম নেই। এই কয়টা দিন কত বিজি ছিলাম। প্রীতমের বাবা বললেন, ছেলে তো দেখছি কাজের ব্যাপারে খুব যত্নশীল হয়ে গেছে। দেখো বাবা, আমায় নিয়ে একটু ঠাট্টা করবে না। তোমাদের বয়স হয়েছে, এই বয়সে ঘুরবা ফিরবা, তাই তোমাদের বাসায় আসতে বলিনি। আর খালামণি অসুস্থ, তাকে রেখে বা কিভাবে আসবে? প্রীতমের মা ওর বাবাকে উদ্দেশ্য করে বলল, ছেলে তো দেখছি খুব বুঝবান হয়ে গিয়েছে। তোমাদের সমস্যাটা কি বলো? সব কিছুতে আমায় নিয়ে মজা করা বাদ দাও এসব। বলো খালামণির অবস্থা কি? প্রীতমের মা বলল, এখন একটু সুস্থ। প্রীতম রুমে বসে আছে। পুরো রুমটা জুড়ে ওর স্মৃতি। নিঝুমকে দেখতে ইচ্ছে করছে খুব। প্রীতম ছাদে গেল। নিঝুমের রুমের জানলা আটকানো। ইস, জানালা খোলা থাকলে ওকে দেখা যেত। ওকে একটু ফোন দিয়ে ছাদে আসতে বললে কি কিছু মনে করবে?
নানা দ্বিধাদ্বন্দ্বে ভুগছে প্রীতম। কিছুতেই সংকোচ কাটিয়ে উঠতে পারছে না। নিজের ইচ্ছেটাকে দমিয়ে রুমে চলে গেল প্রীতম। নিঝুমের এখানে মোটেও ভালো লাগছে না। পুরনো তিক্ত স্মৃতিগুলো একাকিত্ব অবস্থায় বাজেভাবে ওকে দেখছে। যেসব নিঝুম একদম মনে রাখতে চায় না সেগুলোই মাথায় আসছে। প্রীতমের সাথে থাকলে এমনটা হয় না, তখন মনটা খুব ফ্রেশ থাকে। যখন প্রীতমের সাথে ছিল ভালোই ছিল, এসব একদম মনে আসতো না। এখন যদি ওনার ফোন দিয়ে ছাদে আসতে বলি, উনি কি কিছু মনে করবে? কেমন যেন দ্বিধায় ভুগছে নিঝুম। সব রকম দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে প্রীতমের নাম্বারে ফোন দিল। প্রীতম যেন এই ফোনটার জন্যই অপেক্ষা করছিল। একটু ছাদে আসবেন? আসতেছি এক্ষুনি। প্রীতমের খুশি যেন ধরেই না। ছাদে গিয়ে দেখে নিঝুম দাঁড়িয়ে আছে। নিঝুম, আমি ওই ছাদে আসি? এই না, দরকার নেই। কেন? যদি পড়ে যান? প্রীতম ফিক করে হেসে দিল। এর থেকে কত ডিস্টেন্সে লাফ দিছি? না না, দরকার নেই, ওখানেই থাকেন। প্রীতম কিছু না বলে এক লাফে ওই ছাদে চলে গেল। নিঝুমের চোখে মুখে ভয়ের ছাপ। কি ভয় পেয়েছো? মুখ গোমরা করে বলল, অনেক। আমি ছাদ থেকে নিচের দিকে তাকালেও খুব ভয় পাই। প্রীতম হেসে বলল। ভীতু? নিঝুম মুখ ভেঙচে বলল, ইস, দেখছে। দেখিনি, তুমি বলছো। তুমি তো খুব সুন্দর মুখ ভেঙচি দিতে জানো। প্রশংসা করলে একদম নাকের উপর ঘুষি দেব। পেতনি বলে কি? নিঝুম নিঃসংকোচে বলল। আমার মনটা একটুও ভালো নেই, মন ভালো করে দেন। প্রীতম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কথাটা কেন জানি ওর খুব ভালো লেগেছে। বুকের ভেতর ঝড় তুলছে। প্রীতমের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে নিঝুম আবার বলল। কি বলছি কানে যায় না? প্রীতমের ধ্যান ভাঙে। কানে সবখানেই গেছে। তা তোমার মন কি করলে ভালো হবে? আপনার সাথে থাকলেই মন ভালো হয়, একা থাকলে তিক্ত স্মৃতি বারবার আমায় অতিষ্ঠ করে দেয়। এই তো আছি তোমার সাথে। আপনি যদি একটা কাজ করেন তাহলে আমার মনটা খুব বেশি ভালো হয়ে যাবে। প্রীতম ভুল কুচকে বলল। কি কাজ? না থাক, বললে আপনি রাগ করবেন। তুমি দেখছো তোমার উপর কখনো রাগ করতে? নির্ভয় বলো তো। নিঝুম হাসি চেপে বলল। একটু ডান্স করে দেখান না। প্রীতম হেসে দিল। আচ্ছা, তুমি যখন বলছো একটু দেখাই। প্রীতমের ডান্স দেখে নিঝুম হাসতে হাসতে খুন। ও কখনো বুঝতেই পারেনি প্রীতম সত্যি ওর কথায় নাচবে। প্রীতম নিঝুমকে হাসানোর জন্যই মজার ভঙ্গিতে ড্যান্স করছে। নিঝুম কোনো রকম হাসি থামিয়ে বলে, এই থামুন, আমি আর হাসতে পারছি না। প্রীতম নিজেও হাসতে হাসতে শেষ। কি মন ভালো হয়েছে? নিঝুম হাসির জন্য কথাই বলতে পারছে না। এই নিঝুম, আমি কি খুব খারাপ ড্যান্স করি? এত হাসছো কেন? একটু হাতে তালিও দিলা না? প্রীতম খেয়াল করে দেখলো নিঝুমের একটা বাঁকা দাঁত আছে। না হাসলে বোঝা যায় না। ওর হাসির শব্দে প্রীতম হারিয়ে যাচ্ছে। নিঝুম হাসি থামিয়ে বলল। আমি আর হাসতে পারছি না, আমার পেট ব্যথা হয়ে যাচ্ছে, হাসি থামছে না। মন ভালো হয়েছে? খুব খুব খুব। একটু থ্যাঙ্কসও বললা না? এত ফর্মালিটি আমার পছন্দ না। আপনার এইরূপ ড্যান্সের বদলে থ্যাঙ্কস দিলে কম হয়ে যাবে। ড্যান্স আবার অপরূপ হয়? হয় মাঝে মাঝে। নিঝুম, অফিসের টাইম হয়ে গেছে। তুমি খেয়ে রেডি হও, নিচে ওয়েট করো। আমি না আসা পর্যন্ত যাবে না কিন্তু। না না, আমি একা যেতে পারবো। বেশি বুঝো না তো। প্রীতম ওর রুমে চলে গেল। নিঝুমের খুব হাসি পাচ্ছে। হাসি থামাতেই পারছে না। প্রীতম রুমে বসে বসে একা একা হাসছে। নিঝুমের হাসির শব্দটা বারবার কানে বাজছে। প্রীতমের মায়ের ডাকে ওর ভাবনায় ছেদ হয়। প্রীতম চেয়ে দেখে ওর আম্মু রুমের দরজার সামনে দাঁড়ানো। কি ভাবছিস এত? খেতে আয়। আসছি আম্মু। প্রীতম আজকাল ব্যাখিয়ালি হয়ে যাচ্ছে। কেউ সামনে এসে দাঁড়িয়ে থাকলেও টের পায় না। নিঝুমের ভাবনায় এত মগ্ন থাকে। প্রীতম খেতে গেল। ওর বাবা বলল, তাড়াতাড়ি আয়, কতক্ষণ ধরে ওয়েট করছি তোর জন্য, ডাকলেও কোনো সারা শব্দ নাই। শুনিনি আব্বু, আজকে তুমি অফিসে যাবা? হ্যাঁ, কেন? আমি যাব, তোমার যেতে হবে না। বাসায় বসে রেস্ট নাও। প্রীতমের বাবা অবাক হয়ে বলল। এত পরিবর্তন? প্রীতমের মা বলল, বলছিলাম না, অফিসে যেতে যেতে কাজের প্রতি মনোযোগ এসে যাবে। প্রীতমের বাবা বলল, তোমার ভবিষ্যৎবাণী তাহলে সত্যিই হয়েছে। না আব্বু, তোমার যাওয়ার দরকার নেই, আমি সামলাতে পারবো। প্রীতমের বাবার কথা বাড়ালো না। ছেলের পরিবর্তন দেখে খুব খুশি। প্রীতম দ্রুত রেডি হয়ে বাসা থেকে বের হলো। নিঝুম ওর জন্য অপেক্ষা করছে।
প্রীতমকে দেখে নিঝুম মুচকি হেসে দিল। বাহ, মুচকি হাসলেও নিঝুমকে অনেক ভালো লাগে। আসলে যাকে ভালো লাগে তার সব কিছুই ভালো লাগে, ইভেন তার খারাপ দিকগুলো। যদিও নিঝুমের কোনো খারাপ দিক ওর চোখে পড়েনি। নিঝুম বলল,